দেখো পরমাণুর গঠনে আমরা কত ক্লাসে বোরের তত্ত্বের সাহায্যে পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়ের রাশিমালা দেখেছিলাম। এখন এই ব্যাসার্ধ নির্ণয়ের রাশিমালা জানার পরে আরও বেশ কিছু রাশিমালা জানবো। তার আগে আমরা একটা ছোট্ট তত্ত্ব বলে নিই, সেটা হচ্ছে প্ল্যাঙ্কের তত্ত্ব। কারণ পরবর্তীতে এগোতে গেলে প্ল্যাঙ্কের তত্ত্বটা আমাদের কাজে লাগে। আমরা প্ল্যাঙ্কের তত্ত্ব থেকে জানতে পারি যে কোনো পদার্থ থেকে যখন শক্তি নির্গত হয়, তা সেই শক্তি নির্গত হওয়াটা অনবরতভাবে ঘটে না, বিচ্ছিন্নভাবে ঘটে। মানে কোনো পদার্থ কখনো শক্তি নির্গত করছে আর কখনো শক্তি নির্গত করছে না। অর্থাৎ এই যে শক্তির নির্গমন, এই শক্তির নির্গমনটাকে এখানে ধরা হচ্ছে প্যাকেট রূপে, যে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্যাকেট প্যাকেট হিসাবে শক্তিটা বেরিয়ে আসছে। প্ল্যাঙ্কের তত্ত্বের একটা সমীকরণ আছে, শক্তির সমীকরণ, সেটা হচ্ছে E = h। তাহলে এটা কোথা থেকে আসলো আর এইচটাই বা কি? প্ল্যাঙ্ক বলছে কি, যে কোনো তরঙ্গ যখন শক্তি নির্গত করছে, তরঙ্গ থেকে শক্তি নির্গত হচ্ছে, নির্গত শক্তিটা তার কম্পাঙ্কের সমানুপাতিক। তাহলে নিউটাকে আমরা বলবো কি, তরঙ্গের কম্পাঙ্ক। তাহলে প্ল্যাঙ্কের তত্ত্ব অনুসারে কোনো পদার্থ থেকে যখন শক্তি বিকিরিত হচ্ছে, সেই বিকিরিত শক্তির পরিমাণটা তার কম্পাঙ্কের সমানুপাতিক। এবার দেখো, এই সমানুপাতিক চিহ্ন উঠাতে গেলে আমাদের একটা ধ্রুবক নিতে হচ্ছে, সেই ধ্রুবকটাকে আমরা বলছি h। তাহলে এইচটাকে বলা হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক। তাহলে প্ল্যাঙ্কের তত্ত্ব থেকে আমরা শক্তির একটা সমীকরণ পাচ্ছি, সেটা হচ্ছে E = h নিউ, যেখানে এইচটাকে বলা হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক। এই প্ল্যাঙ্ক ধ্রুবকের তোমরা মান মনে রাখবে, h এর সিজিএস মান হচ্ছে 6.626 × 10⁻⁻27 আর্ক সেকেন্ড। এই মানটা তোমরা প্ল্যাঙ্ক কনস্ট্যান্টে মনে রাখবে। আর যদি এসআই নাও তাহলে এটা -34 হয়ে যাবে। তাহলে এসআই এককে মান হচ্ছে 6.626 × 10⁻⁻34 জুল সেকেন্ড। তাহলে এই তত্ত্বের শুধু সমীকরণটা মাথায় রাখবে। এমনি প্ল্যাঙ্কের তত্ত্ব বলে তার যে স্বীকার্য এরকম আমাদের প্রশ্ন কোনোদিনই আসেনি, আসবেও না। শুধু সমীকরণটা আমাদের কাজে লাগবে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ফর্মে। তাহলে প্ল্যাঙ্কের তত্ত্ব অনুসারে বলা হচ্ছে কি, যে কোনো পদার্থ যখন শক্তি বিকিরণ ঘটাচ্ছে, সেই শক্তি কিন্তু অনবরত কোনো পদার্থ থেকে নিরবিচ্ছিন্নভাবে নির্গত হচ্ছে না, বিচ্ছিন্নভাবে নির্গত হচ্ছে। এবং এই নির্গত শক্তি সেটা তার কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক হচ্ছে। সেই কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিকের জন্য আমরা সমানুপাতিক ওঠানোর জন্য একটা ধ্রুবক h নিচ্ছি। তার জন্য এইচটাকে বলা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্ক ধ্রুবক, যার আমরা সিজিএস এবং এসআই দুটো এককে মান মনে রাখব। এবার আমরা আগের দিনের একটা কথা মনে রাখার চেষ্টা করি। দেখো, পরমাণুর n-তম কক্ষপথের ব্যাসার্ধ, তার একটা রাশিমালা তোমরা পেয়েছিলে, Rn = n²h²/4π² আমরা কতদিন একটা মানও মনে রেখেছিলাম, যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, সেই মানটা আমরা কিভাবে পাচ্ছি লক্ষ্য করো। তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে R1 সমান আমি লিখবো কি, প্রথম কক্ষপথ মানে n এর জায়গায় 1, h এর ভ্যালু সিজিএস এককে লেখো 6.626 × 10⁻⁻27 তার স্কয়ার, 4 × 3.14 এর হোল স্কয়ার। m মানে কি, ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর তোমরা জানো 9.1 × 10⁻⁻28 গ্রাম হয়। তাহলে -28
জেড, জেড হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে 1, আর ই মানে হচ্ছে ইলেকট্রনের আধান, সেটা সিজিএস পদ্ধতিতে মান হচ্ছে 4.8 × 10⁻⁻10 ESU। তাহলে এই মানগুলো বসিয়ে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে মানটা আসবে 0.529 × 10⁻⁻8 একক হচ্ছে সেন্টিমিটারে। আর এই 10⁻⁻8 সেমিকে আমরা বলি কি 1 অ্যাংস্ট্রম, তাহলে বলবো 0.529 অ্যাংস্ট্রম, বা এটাকে আমরা অ্যাপ্রক্স ধরে নিচ্ছি 0.53 অ্যাংস্ট্রম। তাহলে হাইড্রোজেন পরমাণুর এই প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মানটা তোমাদের বের করা দেখিয়ে দিলাম কিভাবে আসছে। গতদিন আমি সরাসরি মুখস্থ রাখতে বলেছিলাম, মুখস্থটাই বেশি প্রয়োজন পড়বে, তোমাদের এরকম ভাবে বের করা হয়তো প্রয়োজনই পড়বে না। আর বের করতে দিলে মানগুলো বসিয়ে ক্যালকুলেটরে করার দরকার নেই, সরাসরি মুখস্থ বসিয়ে দেবে, তাড়াতাড়ি হবে, কারণ ওটাই আসবে ক্যালকুলেশন করলে। যাই হোক, আমরা এটা একটা শিখলাম। এবার দেখো একটি কক্ষপথে বা n-তম কক্ষপথে ইলেকট্রনের বেগের রাশিমালা, n-তম কক্ষপথে ইলেকট্রনের বেগ কত হবে সেটাকে আমরা এখান থেকে হিসাব করতে পারি। দেখো কি হবে, তোমরা বোরের তত্ত্বতে দেখেছো mvr = nh/2π, তাহলে v সমান লেখা যায় nh/2πmr। তাহলে n-তম কক্ষপথের বেগকে যদি আমি vn বলি তাহলে লিখব কি nh/2πmrn, অর্থাৎ n-তম কক্ষপথের ব্যাসার্ধকে rn দিয়ে আর n-তম কক্ষপথের বেগকে vn দিয়ে প্রকাশ করলাম। তাহলে এবার তুমি কি করবে, এই rn এর জায়গায় এই মানটা রিপ্লেস করে দাও, তাহলে কি আসছে দেখো nh/2πm ইনটু, তাহলে নিচে থাকলো n²h² আর উপরে চলে গেল 4π²mz²। এই মানটা উল্টে গেল, তাহলে 4π²mz² উপরে চলে গেল আর n²h² নিচে থাকলো। তাহলে দেখো 2 হলো, পাই কেটে গেল, m কেটে গেল, nh কেটে গেল। তাহলে আমরা n-তম কক্ষপথে ইলেকট্রনের বেগ তাকে যদি আমরা vn বলি তাহলে কি লিখব 2πz²/nh। তাহলে এটা হচ্ছে n-তম কক্ষপথে ইলেকট্রনের বেগ যে কোনো পরমাণু বা আয়নের ক্ষেত্রে। যদি এটা হাইড্রোজেন হয় তখন z এর ভ্যালু 1 হবে, আর যদি হাইড্রোজেন না হয় তোমরা জানো যে 1 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ He+, Li2+ ইত্যাদির ক্ষেত্রে যদি হয় তখন z এর ভ্যালু 2, 3 এরকম ভাবে পরিবর্তন ঘটবে। তাহলে n-তম কক্ষপথে 1 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে রাশিমালা পেলাম vn = 2πz²/nh। হাইড্রোজেনের ক্ষেত্রে z এর ভ্যালু 1, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে z = 1। নেক্সট দেখো প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগ তাকে যদি v1 বলি তাহলে কি বসবে 2πz²/1 ×
তাহলে এখন প্রথম কক্ষপথে বেগ আর n-তম কক্ষপথে বেগের মধ্যে একটা রিলেশন আছে। কি করব? vn বাই v1 এটাকে এটা দিয়ে ভাগ করে দাও। তাহলে vn মানে কি 2 পাই z স্কয়ার বাই nh ইনটু h বাই 2 পাই z স্কয়ার। তাহলে এই মানটা উল্টে গেল, তাহলে h টা উপরে চলে গেল, 2 পাই z স্কয়ারটা নিচে চলে আসলো। তাহলে দেখো 2 পাই z স্কয়ার কেটে গেল, h কেটে গেল। তাহলে vn সমান আমরা লিখতে পারি v1 বাই n। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যত কক্ষপথের সংখ্যা বাড়বে ইলেকট্রনের বেগ কিন্তু তত কমবে। তাহলে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের বেগ কত হবে? v1 বাই 2। তারপরে প্রথম কক্ষপথে বেগের অর্ধেক। তাহলে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের বেগ v2 সমান আমি বলবো কি v1 বাই 2। তাহলে প্রথম কক্ষপথের অর্ধেক। আবার যদি তৃতীয় কক্ষপথ বলি, সেখানে ইলেকট্রনের বেগ তাকে যদি আমি v3 বলি, তাহলে কি হবে v1 বাই 3। তাহলে প্রথম কক্ষপথে যা বেগ আছে তার 1/3। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যত কক্ষপথের সংখ্যা বাড়বে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে দূরবর্তী কক্ষপথে গেলে ইলেকট্রনের বেগ কিন্তু ক্রমশ হ্রাস পায়। এবার দেখো আমরা আরেকটা সমীকরণ তৈরি করব, সেটা হচ্ছে পরমাণুর n-তম কক্ষপথের ইলেকট্রনের মোট শক্তি। পরমাণুর n-তম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি। এখানে অবশ্যই 1 ইলেকট্রন সিস্টেম। তাহলে মোট শক্তি সমান আমাদের লিখতে হবে কি স্থিতি শক্তি প্লাস গতি শক্তি। তাহলে n-তম কক্ষপথের মোট শক্তিটাকে যদি n বলি, তাহলে স্থিতি শক্তির মানটা মাথায় রাখবে z স্কয়ার বাই r, আর গতি শক্তির রাশিমালা হচ্ছে হাফ mv স্কয়ার। আর দেখো তোমরা পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়ের সময় এরকম একটা রাশিমালা পেয়েছিলে, mv স্কয়ার বাই r সমান ছিল কি z স্কয়ার বাই r স্কয়ার। দিয়ে এখান থেকে তোমরা লিখেছিলে v স্কয়ার ইকুয়াল টু z স্কয়ার বাই mr। ঠিক আছে, এই v স্কয়ারের ভ্যালুটা এখানে প্রতিস্থাপন করে দাও। তাহলে কি আসবে? মাইনাস z স্কয়ার বাই r প্লাস হাফ m ইনটু z স্কয়ার বাই mr। mm ক্যান্সেল। তাহলে কি আসছে? মাইনাস z স্কয়ার বাই r প্লাস হাফ z স্কয়ার বাই r। তাহলে z স্কয়ার বাই r কমন নিয়ে নিলাম, তাহলে আসছে মাইনাস 1 প্লাস হাফ, তার মানে হয়ে গেল মাইনাস হাফ z স্কয়ার বাই r। এই rটাকে তুমি rn লিখে দিতে পারো, কারণ n-তম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে rn। তাহলে en সমান পেলাম মাইনাস হাফ ইন্টু z স্কয়ার বাই rn। এবার আমরা কি করব? এই rn এর মানটাকে রিপ্লেস করে দেব। তাহলে দেখো en সমান আমরা পেয়েছি মাইনাস z স্কয়ার বাই 2 ইন্টু rn। আর তোমরা জানো rn সমান কি n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার mz
স্কোয়ার, তাহলে Rn এর জায়গায় মানটা বসিয়ে দাও, তাহলে z স্কোয়ার বাই 2 ইন্টু n স্কোয়ার h স্কোয়ার, উল্টে গেলে উপরে চলে গেল 4 পাই স্কোয়ার mz স্কোয়ার। বুঝতে পারলে? তাহলে Rn এর মানটা এখানে রিপ্লেস করে দাও, তাহলে n স্কোয়ার h স্কোয়ার উল্টে গিয়ে 4 পাই স্কোয়ার mz স্কোয়ারটা উপরে চলে গেল। তাহলে এটা কেটে গেলে দেখো 2 হলো, তাহলে কি পাচ্ছি দেখো মাইনাস 2 পাই স্কোয়ার mz স্কোয়ার e টু দি পাওয়ার 4 বাই n স্কোয়ার h স্কোয়ার। তাহলে n তম কক্ষপথে ইলেকট্রনের শক্তির রাশিমালা হচ্ছে মাইনাস 2 পাই স্কোয়ার mz স্কোয়ার e টু দি পাওয়ার 4 বাই n স্কোয়ার h স্কোয়ার। এবার দেখো আমি যদি প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি তাকে যদি E1 দিয়ে লিখি, তাহলে লিখবো কি মাইনাস 2 পাই স্কোয়ার mz স্কোয়ার e টু দি পাওয়ার 4 বাই 1 স্কোয়ার h স্কোয়ার। এবার তুমি এটাকে এটা দিয়ে ভাগ করে দাও En বাই E1, তাহলে কি আসছে দেখো মাইনাস 2 পাই স্কোয়ার mz স্কোয়ার e টু দি পাওয়ার 4 বাই n স্কোয়ার h স্কোয়ার ইন্টু h স্কোয়ার বাই মাইনাস 2 পাই স্কোয়ার mz স্কোয়ার e টু দি পাওয়ার 4। নিশ্চয়ই বুঝতে পেরেছো? এইটা ডিভাইড এইটা, তাহলে এইটা ডিভাইড মানে উল্টে গেল, এরকম চলে আসে। তাহলে দেখো h স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, মাইনাস মাইনাস বাদ চলে গেল, গোটাটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি থাকছে? তাহলে থাকছে En বাই E1 সমান 1 বাই n স্কোয়ার। Therefore En equal to E1 বাই n স্কোয়ার। তাহলে আমাদের n তম কক্ষপথের শক্তির মান আর প্রথম কক্ষপথের শক্তির মানের মধ্যে একটা রিলেশন পেলাম, সেটা হচ্ছে কি En equal to E1 বাই n স্কোয়ার। তাহলে এখন দ্বিতীয় কক্ষপথের শক্তি, তাকে যদি আমরা E2 বলি, তাহলে কি আসবে E1 বাই 2 স্কোয়ার, বা E2 সমান E1 বাই 4, তাহলে 1/4। যদি আমরা বলি তৃতীয় কক্ষপথের শক্তি, তাহলে প্রথম কক্ষপথের সাপেক্ষে আসবে কি 1/9। তাহলে তৃতীয় কক্ষপথের শক্তি E3 সমান আমি বলবো কি 1/9। তাহলে ব্যাসার্ধের ক্ষেত্রে এই বেগের ক্ষেত্রে দেখছিলে 1/n হিসাবে আসছিল, আর শক্তির ক্ষেত্রে দেখো 1/n স্কোয়ার হিসাবে আসছে। তাহলে দ্বিতীয় কক্ষপথে 2 স্কোয়ার, তৃতীয় কক্ষপথে 3 স্কোয়ার, চতুর্থ কক্ষপথে 4 স্কোয়ার, এরকমভাবে শক্তির মান পরিবর্তন হবে। এবার দেখো আমরা আর একটা গুরুত্বপূর্ণ সমীকরণ আজকে প্রতিষ্ঠা করব। এই সমীকরণ থেকে আমাদের অঙ্কও করতে হবে। দেখো সেটা হচ্ছে একটি কক্ষপথ থেকে অপর কক্ষপথে ইলেকট্রন স্থানান্তর জনিত শক্তির সমীকরণ। একটা কক্ষপথ থেকে অন্য কক্ষপথে ইলেকট্রন স্থানান্তরিত যদি হয়, তাহলে তার শক্তির কি ইকুয়েশন আসবে সেটা আমরা দেখব। ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে একটা কক্ষপথ N1, এটা হচ্ছে আরেকটা কক্ষপথ N2।
তাহলে এখানে ইলেকট্রন স্থানান্তরণের শক্তির সমীকরণ বলতে উচ্চ থেকে নিম্নতে আসলে শক্তির যে পরিবর্তন। ধরো ইলেকট্রনটা এই n2 কক্ষপথে আছে, সেখান থেকে স্থানান্তরিত হয়ে n1 কক্ষপথে উপস্থিত হলো। তাহলে n2 কক্ষপথ থেকে ইলেকট্রন স্থানান্তরিত হয়ে n1 কক্ষপথে আসছে, এই সময় কতটা শক্তির মান হবে সেটা আমরা হিসাব করতে পারি। তাহলে ধরি n1 ও n2 কক্ষপথের শক্তি যথাক্রমে En1 ও En2। এখন ইলেকট্রন n2 কক্ষপথ থেকে n1 কক্ষপথে স্থানান্তরিত হলে শক্তির পার্থক্য প্ল্যাঙ্কের তত্ত্ব অনুসারে আমরা লিখতে পারি, প্ল্যাঙ্কের তত্ত্ব অনুসারে h নিউ। কারণ প্ল্যাঙ্ক কি বলছে যে একটা কক্ষ এক জায়গা থেকে আরেক জায়গায় যখন স্থানান্তরিত হচ্ছে, ইলেকট্রন স্থানান্তরিত হলে যে শক্তিটা নির্গত হচ্ছে, সেই শক্তি নির্গত শক্তিটা তার কম্পাঙ্কের সমানুপাতিক। তাহলে শক্তির পার্থক্য যদি আমরা ই বলি যে ই এনার্জি রিলিজ হলো, তাহলে ই মানে কি h নিউ। তাহলে সেটা কোথা থেকে কোথায় হচ্ছে, En2 থেকে En1। কারণ n1 কক্ষপথের শক্তি En1 আর n2 কক্ষপথের শক্তি En2। তাহলে En2 থেকে ইলেকট্রন En1 এ আসলো, En2 শক্তি থেকে En1 এ পরিবর্তন হলো। তাহলে আমরা h নিউ সমান লিখতে পারি En2 En1। আর দেখো তোমরা En এর রাশিমালা এক্ষুনি দেখলে -2π² mz² e⁴ বাই n² h²। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, En2 মানে কি লেখা যায় -2π² mz² e⁴ বাই n²h², মাইনাস মাইনাসে প্লাস 2π² mz² e⁴ বাই n1² h²। কি বললাম বুঝতে পারলে? তাহলে মাইনাস মাইনাসে প্লাস En2 মানে হচ্ছে এই কক্ষপথের শক্তি, তাহলে n এর জায়গায় n2, আর En1 মানে হচ্ছে এই কক্ষপথের শক্তি, তাহলে n এর জায়গায় n1। তাহলে দেখো আমরা লিখতে পারি h নিউ সমান 2π² mz² e⁴ বাই h² কমন নিয়ে নিলাম। তাহলে কি থাকলো 1/n1² মাইনাস 1/n2²। তাহলে প্লাসটা আগে লিখলাম, মাইনাসটাকে পরে পাঠিয়ে দিলাম। বুঝতে পারছো নিশ্চয়ই? প্লাসটাকে আগে লিখলাম, মাইনাসটাকে পরে পাঠিয়ে দিলাম। তো সবই কমন চলে আসলো h² পর্যন্ত। তাহলে 1/n1 এখানে থাকলো, এখানে 1/n2। তাহলে 1/n1² মাইনাস 1/n2 এর স্কয়ার। বা আমরা লিখতে পারি নিউ মানে কি 2π² mz² e⁴ বাই h³ 1/n1² মাইনাস 1/n2²। এবার দেখো আমাদের প্রথম ক্লাসের কিছু আলোচনা এখানে কাজে লাগবে। তোমরা দেখেছিলে সি তরঙ্গ বেগ মানে কি বলেছিলাম, নিউ ইনটু ল্যামডা। তাহলে এখান থেকে আমরা নিউ মানে কি লিখতে পারি, সি বাই ল্যামডা। তাহলে সি বাই ল্যামডা মানে হচ্ছে 2π² mz² e⁴ বাই h³ 1/n1² মাইনাস 1/n2²। তাহলে 1/λ সমান লেখা যায় 2π²
mz স্কয়ার e টু দি পাওয়ার 4 বাই ch কিউব 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। আর দেখবে তোমাদের একটা ইকুয়েশন দেখিয়েছিলাম নিউ বার মানে ছিল 1 বাই ল্যামডা, তরঙ্গ সংখ্যা সমান ছিল 1 বাই ল্যামডা, 1 বাই তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে 1 বাই ল্যামডা মানে কি বলবো, নিউ বার সমান লেখা যায় 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 ch কিউব ইনটু z স্কয়ার ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। এই যে এটাকে আলাদা করলাম, z স্কয়ারটাকে রেখে এই যে গোটাটাকে আলাদা করলাম, এইটাকে বলা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। তাহলে এই 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 বাই ch কিউব সমান আমরা বলছি রিডবার্গ কনস্ট্যান্ট, আর দিয়ে ডিনোট করা হচ্ছে রিডবার্গ ধ্রুবক। রিডবার্গ ধ্রুবক। তাহলে আমরা লিখব কি, নিউ বার সমান r ইনটু z স্কয়ার 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের যখন ইলেকট্রন স্থানান্তরিত হবে তখন এই সমীকরণ মেনে ইলেকট্রনের শক্তির পরিবর্তন ঘটবে। তোমাদের বইয়ে দেখবে, আমি পড়ানোর সময় বলিনি, বই দেখবে যেখানে পাসেন, বামার, ব্রাকেট, ফুন, হামফ্রি সেই সমস্ত সারিগুলোর লিস্ট দেওয়া ছিল, সেখানে কিন্তু এই ইকুয়েশনটা ছিল। তখন আমি ইকুয়েশনটা পড়ানোর সময় আলোচনা করিনি, কারণ ইকুয়েশনটা এসেছে এই জায়গাটা থেকে, বোরের তত্ত্ব থেকে। তা বোরের তত্ত্ব আলোচনা না করে আমি তখন কিন্তু ইকুয়েশন সরাসরি বলিনি, তাহলে তোমাদের মধ্যে কনফিউশন তৈরি হতো। তাই যাই হোক, আরেকটু আমি এটাকে করে দিই, চেঞ্জ করি। দেখো সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা লিখব কি, z ইকুয়াল টু 1। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে z ইকুয়াল টু 1, তখন ইকুয়েশনটা চলে আসবে নিউ বার ইকুয়াল টু r ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। তাহলে হাইড্রোজেন বাদে অন্য কিছুর ক্ষেত্রে z টা থাকবে, আর হাইড্রোজেন হলে z এর ভ্যালু যেহেতু 1, প্রোটন সংখ্যা যেহেতু 1, তার জন্য নিউ বার ইজ ইকুয়াল টু চলে আসছে r ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। আর এই r এর ভ্যালু তোমরা মনে রাখবে, r এর ভ্যালু 109634। আচ্ছা, মানটা আমি এখন লিখছি না, একটু মনে নাই, যাই হোক আমি পরে একসময় বলবো। তা r এর ভ্যালু তোমরা বইও দেখে নেবে 109, হ্যাঁ মনে পড়েছে, r এর ভ্যালু হচ্ছে 109637 সেমি ইনভার্স। বইয়ে দু রকম মান দেওয়া আছে, একটা দেখবে পরীক্ষালব্ধ মান আর একটা হচ্ছে তাত্ত্বিক মান। যে কোনো একটা মান মনে রাখবে, যে কোনোটাই চলে, একটু ডেভিয়েট করে এই জায়গাটায় 37 এর জায়গায় 22 বা এরকম কিছু মান থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের অঙ্কে কিন্তু রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু বলে দেওয়াই থাকে। তো যাই হোক, তোমরা একটা মান মনে রাখবে, এই মান দিয়েই অঙ্ক করবে, কোনো অসুবিধা হবে না। এই জায়গাটা একটু হেরফের হয়, ওই সামান্য মানের চেঞ্জে এত বড় মানের সাপেক্ষে অঙ্কের উত্তরে কোনো মানে বিশেষ পার্থক্য আসবে না। তাহলে রিডবার্গ কনস্ট্যান্টের একটা ভ্যালু তোমরা এরকম মনে রাখো। আর দেখো আমরা আর একটা বিষয় আলোচনা করি। তোমরা দেখবে একটা ইকুয়েশন তোমরা পেয়েছো, বেগের সমীকরণ কি ছিল, mvr ইকুয়াল টু nh বাই 2 পাই, দিয়ে v সমান লিখেছিলে কি nh বাই 2 পাই mr, দিয়ে r এর জায়গায় মান বসে পেয়েছিলে nh বাই 2 পাই m, আর r মানে ছিল n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার mz স্কয়ার। এরকম মান একটা পেয়েছিলে তোমরা। দেখো এখানে 2 ছিল, পাই ছিল, এমটা কেটে গিয়েছিল, nh কেটে গিয়ে এরকম হয়েছিল। দিয়ে তোমরা vn সমান পেয়েছিলে কি 2 পাই z স্কয়ার বাই nh। বেগের একটা সমীকরণ পেয়েছি, আমি সমীকরণটা লিখে রাখলাম, vn সমান 2 পাই z স্কয়ার বাই nh। এবার
একটা কক্ষপথে একটা ইলেকট্রন কতবার পাক খেতে পারে সেটাও কিন্তু আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি। একটা কক্ষপথে একটা ইলেকট্রন কতবার ঘুরছে, মানে ধরে নাও এই আর ব্যাসার্ধের কক্ষপথে এই ভিএন বেগে ইলেকট্রনটা কতবার সার্কুলেট করছে সেটাকে আমরা ক্যালকুলেট করতে পারি। দেখো কিভাবে, তাহলে আর ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রনের আবর্তন সংখ্যা গণনা, আর ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রনের আবর্তন সংখ্যা গণনা। তাহলে এই কক্ষপথের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে কক্ষপথের পরিধি কত হবে, 2πr। তাহলে n-তম কক্ষপথের ব্যাসার্ধ আর n হলে পরিধি 2πrn, কক্ষপথের পরিধি হচ্ছে 2πrn। আর মাথায় রাখবে পাক সংখ্যা সমান হচ্ছে বেগ বাই পরিধি। পাক সংখ্যা মানে হচ্ছে বেগ বাই পরিধি। তোমার 1 সেকেন্ডে কতটা যাচ্ছে আর মোট পরিধি যদি ভাগ করে দিই তাহলে কত পাক ঘুরছে। ধরো তোমার 10 সেন্টিমিটারের ট্র্যাক আর তোমার বেগ হচ্ছে 100 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে তুমি কতবার যাও, 100/10, 10 বার। তাহলে কি করে পাচ্ছি, বেগ বাই পরিধি। তাহলে বেগের রাশিমালা আমরা পেয়েছি 2πz² বাই nh, আর পরিধি মানে হচ্ছে 2πrn। তাহলে দেখো 2πz² বাই nh ইন্টু, সেখানে লিখি 2π ইন্টু n² h² বাই 4π² mz²। তাহলে এটা হচ্ছে পরিধির এই ব্যাসার্ধের রাশিমালা, rn মানে হচ্ছে n² h² বাই 4π² mz²। তাহলে এবার উল্টে নাও বিষয়টাকে, উপরে করছি। তাহলে পাক সংখ্যা সমান কি আসবে, 2πz² বাই nh ইন্টু, উল্টে নাও, তাহলে 4π² mz² বাই 2π n²h²। তাহলে দেখো 2π বাদ চলে গেল, তাহলে থাকছে কি 4π² mz² e⁴ বাই n³h²। তাহলে এইটা হচ্ছে আমার একটা কক্ষপথে ইলেকট্রন কত পাক ঘুরছে তার রাশিমালা। যদি তার আমি বেগ এবং ব্যাসার্ধের মান জানতে পারি তাহলে ক্যালকুলেট করতে পারবো। যাই হোক, অনেকগুলো আমরা ফর্মুলা শিখলাম, এগুলো ভালো করে প্র্যাকটিস করো। সামনে ক্লাসে আমরা অঙ্ক কিছু করব, তারপরে আমরা যাব সমারফিল্ড মডিফিকেশানে। তাহলে নেক্সট ক্লাসে আমরা অঙ্ক করব। অনেক ফর্মুলা আমরা একদিন আলোচনা করলাম, ফর্মুলাগুলো সব কটা একসঙ্গে দেখে নিও।